গরুর মাংস সবসময়ই উচ্চবর্ণের ব্রাহ্মণরা খেতেন, ওদের প্রাণপুরুষ রামচন্দ্র পর্যন্ত খেতেন। যে একজন মানুষের ফ্রিজে গরুর মাংস থাকার জন্য তাকে খুন করেছেন, সেই খুনে ওরা উন্মত্ত আনন্দ করছেন এবং আমি প্রতিবাদ হিসেবেই গরুর মাংস খেয়েছি। মুখ্যমন্ত্রী আইসোলেটেড হয়ে গেছেন, ওরা নিজেরা গন্ডগোল করছেন, খুনোখুনি করছেন এবং সেটাকে হিন্দু মুসলমানের চেহারা দেওয়ার চেষ্টা করছেন, যাতে এই বিরোধী পরিসরটা মোটামুটিভাবে মমতা এবং মমতা বিরোধী বলে পরিচিত বিজেপি। মুখ্যমন্ত্রী তো এই ধরনের আবোল তাবোল কথা বলতে অভ্যস্ত। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী পাবলিশ করুন, পাবলিশ করার পর তখন বোঝা যাবে কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং সেই লিস্ট পাবলিশ করতে গিয়ে যদি আবার ছলচাতুরি করেন তারও পরিস্থিতির মোকাবিলা তখন তাদের করতে হবে। চাকরি হারাদের চাকরি চলে গেল, সবারই চাকরি চলে গেছে। কিছু লোক যাদের রাজ্য সরকার বলবেন এরা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের 31 ডিসেম্বর চাকরি সবারই চলে গেল। তো মুখ্যমন্ত্রীর আশ্বাস লম্ফজম্ব যে কত বড় মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেল। রাজ্য সরকার গিয়ে সুপ্রিম কোর্টে স্বীকার করে এলেন যে সবার চাকরি আমরা চলে যেতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রী তো এই ধরনের আবোল তাবোল কথা বলতে অভ্যস্ত। তিনি আবোল তাবোল অসত্য ভাষণ দিয়ে মানুষকে উত্তেজিত করেন। কেন্দ্রীয় আইন, সে আইনের বিরুদ্ধে আইনি লড়াই করা যেতে পারে। যেমন আমরা সওয়াল করছি সুপ্রিম কোর্টে, নওশাদ সিদ্দিকী তিনি গিয়েছেন সুপ্রিম কোর্টে তার হয়ে। এইরকম রাজ্য সরকারের উচিত সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা চলাকালীন সওয়াল করা, সেসব না করে বাজারি বক্তৃতা মানব না। সাংবিধানিক ব্যবস্থায় যখন সরকার চালাচ্ছেন তখন কেন্দ্রীয় আইনকে মানতে হয়। আরে এইসব বহিরাগতদের নিয়ে এসছেন ভোটে জেতাবার জন্য। সেদিন থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয় তখনই আমি শঙ্কা প্রকাশ করেছিলাম যে উদ্দেশ্যটা ভালো নয়। দাঙ্গা বাঁধিয়ে রাখার জন্য আরএসএসের নির্দেশ মতোই মমতা প্রশাসন চালাচ্ছেন এবং দাঙ্গা তিনি কার্যকর করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এইটা তো কুণাল ঘোষের পরামর্শ অনুযায়ী এটা হচ্ছে। কেন্দ্র দেখাবার চেষ্টা করছে আমরা খুব তৎপর, যাতে এই বিরোধী পরিসরটা মোটামুটিভাবে মমতা এবং মমতা বিরোধী বলে পরিচিত বিজেপি তাদের মধ্যেই আটকে রাখা যায় এবং মানুষকে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে খুনোখুনিতে মাতিয়ে রাখা যায়। সেই পরিকল্পনাতেই এটা অংশ। এটা কুণালবাবুরাও এই পরিকল্পনার ষড়যন্ত্রকারীর একটি অংশ। এই মিডিয়া যখন এটাকে হিন্দু মুসলমান বলে চিহ্নিত করার চেষ্টা করে তখন বুঝতে হবে যে মিডিয়ার একাংশ তারা কিন্তু এই ধর্মীয় বিভাজনের তত্ত্ব নিয়ে কাজ করছেন। এটা প্রশ্ন হিন্দু মুসলমান নয়, এটা প্রশ্ন হচ্ছে সাধারণ দরিদ্র গরিব মানুষ, তাদের উপরে হাঙ্গামা হয়। এবং যত দাঙ্গা আজ পর্যন্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব মানুষ। কোনো ধনী পরিবারে আক্রমণ হয় না। ওরা নিজেরা গন্ডগোল করছেন, খুনোখুনি করছেন এবং সেটাকে হিন্দু মুসলমানের চেহারা দেওয়ার চেষ্টা করছেন। এটাই হচ্ছে মৌলবাদীদের কাজ এবং সেই কাজটাকে বিভিন্ন মিডিয়া কিন্তু আরও বেশি বেশি করে ধুনো দিচ্ছেন। সব মানুষই প্রাণে বাঁচতে চায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় মহিলা কমিশন কি তাদের প্রাণে বাঁচাবার নিদান দিতে পারবেন? তারাও ওখানে এসে হিন্দু মুসলমান করছেন। মানুষ হিসেবে, মহিলা হিসেবে যেটুকু নৈতিক বসবাসের অধিকার তা কি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নিশ্চিত করতে পেরেছেন? যে মানুষগুলো বলছেন আমরা প্রাণে বাঁচতে চাই, তাদের দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রেও সংকট আছে। সেই সব সংকটকে এড়িয়ে যাওয়ার জন্যই এইসব গল্প তৈরি করা। সজল ঘোষ এবং ওর নেতারা ওরা তো একটা মানুষকে খুন করে আনন্দ পান। ওরা বোধহয় জানেন না
যে একজন মানুষের ফ্রিজে গরুর মাংস থাকার জন্য তাকে খুন করেছেন, সেই খুনে ওরা উন্মত্ত আনন্দ করছেন। এবং আমি প্রতিবাদ হিসেবেই গরুর মাংস খেয়েছি। আমি ওদের প্রত্যেককে চ্যালেঞ্জ করছি, ওরা দেখান হিন্দু শাস্ত্র বলতে যা ওরা বোঝেন, কোথায় গরুর মাংস খাওয়ার বিধিনিষেধ আছে। গরুর মাংস সবসময়ই উচ্চবর্ণের ব্রাহ্মণরা খেতেন, ওদের প্রাণপুরুষ রামচন্দ্র পর্যন্ত খেতেন। ওদের সাধ্য আছে আমার এই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা ঐতিহাসিক যুক্তি দিয়ে কথা বলার? যদি কোথাও দেখাতে পারেন ওরা যে কারো বাড়িতে শূকরের মাংস ছিল বলে তাকে পিটিয়ে মারা হয়েছে, তাহলে আমি সজলবাবুকে নিয়ে শূকরের মাংস একসঙ্গে খাবো। দাদা, মুখ্যমন্ত্রী বলছে বিকাশবাবুকে আইসোলেট করা উচিত। মুখ্যমন্ত্রী আইসোলেটেড হয়ে গেছেন। দাদা, সজল ঘোষ বারবার বলছেন যে বিকাশবাবু চাকরি খাচ্ছেন, উনি চাকরি খেয়ে খুশি। হ্যাঁ, নিশ্চয়ই। যারা দুর্নীতি করবেন, দুর্নীতির টাকায় পেট ভরানো বন্ধ করতে হবে, তাতে তাদের যদি অসুবিধা হয় তারা তো বলতে পারেন। দুর্নীতি করবেন না সেটাকে সমাজের সুস্থ মানুষ মেনে নেবেন, তা তো হতে পারে না। এটা একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, এটা আরএসএস ডেমোক্রেসি নয়। দাদা, যোগ্যরা কি তাহলে তাদের চাকরি ফিরে পাবে আদৌ? কে যোগ্য, কে নির্ণয় করবে? যারা নির্ণয় করছেন তারা কি যোগ্য? যোগ্যতা অযোগ্যতা নির্ণয়ের প্রশ্ন আছে। এখানে বিষয়টা যোগ্য অযোগ্য নয়, বিষয়টা হচ্ছে কারা সরাসরি দুর্নীতি করেছেন, কারা সরাসরি দুর্নীতি না করে দুর্নীতির সুযোগটা নিয়েছেন। ভাগ করতে হবে দুর্নীতি এবং দুর্নীতির আঁচ, এই দুটোর মধ্যে পার্থক্য। এখানে যোগ্য অযোগ্যের প্রশ্নটাই ভুল।